লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস যতদূর হচ্ছিল তারপরে কি বললো? এবি প্যারালাল সিডি, অ্যাঙ্গেল এবিও, এবিও 118 ডিগ্রি, বিওডি 152 ডিগ্রি। তাহলে বের করতে বললো সিডিও কত, এইটা কি বললো? এবি প্যারালাল সিডি, সমান্তরাল লাইন দেখতে পারতেছো? সমান্তরাল লাইন দেখলে আমি কি লাইন খুঁজতে বলছিলাম? ট্রান্সভার্সাল লাইন। পাওয়া গেছে ট্রান্সভার্সাল লাইন। কোনটা ট্রান্সভার্সাল? কোনটা? ওডি। ওটিকে বাড়াই দেবো ওরকম করে নিয়ে দিতেই পারি। আবার এখানে বিওডির ভ্যালু দেওয়া আছে কত? 152 ডিগ্রি। আমাকে বের করতে বলছে এইটা। হ্যাঁ, আচ্ছা আমি যদি মাঝখান থেকে একটা রেখা টাইনে দিই এরকম, এই যে এই রেখাটা যদি টাইনে দিই, তাহলে বলো এইবার ট্রান্সভার্সাল লাইন খুঁজে পেয়েছো কোনটা? এইটা ট্রান্সভার্সাল লাইন না? আচ্ছা এইটা যদি ট্রান্সভার্সাল লাইন হয় তাহলে এইটা আর এইটা অন্তস্থ কোণ না? এইটা বলো, তাহলে এইটা অন্তস্থ কোণ হলে পরে এইটা কত ডিগ্রি হবে? 180 মাইনাস 118 ডিগ্রি, তার মানে কত? কত ডিগ্রি হবে? 62 ডিগ্রি না? তার মানে এইটা যদি 62 ডিগ্রি হয় তার মানে এই বাকিটুকু কত ডিগ্রি? 152 মাইনাস 62, হ্যাঁ কি না? টোটালটা বলছিল 152 ডিগ্রি, 62 ডিগ্রি ওইটা হলে পরে 152 মাইনাস 62 ডিগ্রি কত? 90 ডিগ্রি। আচ্ছা এইটাও প্যারালাল লাইন, এইটাও প্যারালাল লাইন, তাহলে এইটুকু যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুইটা তো অন্তস্থ কোণ, তাহলে অন্তস্থ কোণের যোগফল সবসময় কত? তার মানে ওইটা 90 ডিগ্রি হলে পরে এইটাও কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে না? তাহলে বিওডির ভ্যালু কত আসলো? সিডিওর ভ্যালু কত আসলো? 90 ডিগ্রি। কোথাও সন্দেহ? এই আমি একটা আমার মতন একটা রেখাটা নিয়ে নিলাম প্যারালাল, যাতে আমার ট্রান্সভার্সাল লাইনটা ক্লিয়ার হয়ে যায়। এইটা ট্রান্সভার্সাল লাইন আমি বলতে পারি, এইটা আর এইটা অন্তস্থ কোণ বলতেই পারি। অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা 118 ডিগ্রি হলে 180 মাইনাস 118 62 ডিগ্রি হবে। টোটালটা তো প্রশ্নেই বলা ছিল 152 ডিগ্রি, তার মধ্যে 62 এইটুকু হলে এইটুকু কত? 100 মাইনাস 62 90 ডিগ্রি। আবার এইটা এইটার সঙ্গে এইটা হচ্ছিল প্যারালাল, তার মানে অন্তস্থ কোণ 180 ডিগ্রি। এইটা 90 হলে তো এইটা 90 হবেই। বোঝা গেল? আরেকটা লিখি বলে দিল এই ফিগারের মধ্যে এবি প্যারালাল ডিসি, এবি আর ডিসি প্যারালাল সমান্তরাল, ডিই আর বিএফ, ডিই আর বিএফ প্যারালাল, ডিই আর বিএফ এটা প্যারালাল। তাহলে বের করতে বললো এসিডি, এসিডি এটা কত? এক্স, এক্স এবং এসিডি দুইটার ভ্যালু বের করতে বলছে। এক্স এন্ড এসিডি, এক্স এর ভ্যালু বের করতে বলছে, এসিডি এর ভ্যালু বের করতে বলছে। এদিকে দেখো, আমাকে বের করতে বলছে, কি বের করতে বলছে? এক্স এর ভ্যালু আর এসিডি এর ভ্যালু। এক্স কোনটা? এইটা। আর এসিডি কোনটা? এইটা। এইটার ভ্যালু প্যারালাল আগে বলো, প্যারালাল লাইন খোঁজো। কে কে? এবি আর ডিসি, তার মানে এই এবিটা কার প্যারালাল? ডিসির প্যারালাল। প্যারালাল থাকলে পরে ট্রান্সভার্সাল লাইন খুঁজতে বলছি। ট্রান্সভার্সাল কোনটা? এইটা। এইটা ট্রান্সভার্সাল। ট্রান্সভার্সাল দেখার সাথে সাথে তোমরা কি দেখতে পাচ্ছো? একটা জেড। জেড মানে কি অ্যাঙ্গেল? অল্টারনেট অ্যাঙ্গেল। তার মানে এইটুকু কত? 40 ডিগ্রি। চোখ বন্ধ করে তো বলা যায় এটা 40 এর পরে এটা 40। এইটা একটা অ্যানসার চলে আসলো, কোনো কথা নাই। আচ্ছা এইটা একটা কি রেখা গো? কি রেখা? সরল রেখা। তার মানে এইটা 65, এইটা 40 হলে বাকিটুকু কত হবে? 180 থেকে 40 বাদ দিলে 140, 140 থেকে 65 বাদ দিলে কত? 75 ডিগ্রি। মানে আমি কি করলাম? এইটা কোন কি হবে? এই কোনটা কি হবে? 180 মাইনাস 65 প্লাস 40, তাহলে 75 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? এইটার ভ্যালু 75 ডিগ্রি। বুঝে গেল তো? আচ্ছা আবার আরেকটা প্যারালাল লাইন আমাকে বলে দিয়েছিল, ডিই প্যারালাল বিএফ। তার মানে এই ডিই আর এই বিএফ মানে এই সিএফ এইটুকুও প্যারালাল। আর প্যারালালের এই কোণটা আর এই কোণটা এদেরকে আমরা কি বলি? ইন্টেরিয়র অ্যাঙ্গেল।
আর ইন্টেরিয়রের সাম সবসময় কত হয় 180 ডিগ্রি। তার মানে এইটুকু যদি 75 ডিগ্রি বলা থাকে তাহলে ওইটুকু কত, এটা কত হবে 180 থেকে 75 বাদ দিয়ে দাও না, কত হয় 105 ডিগ্রি। তার মানে এইটা হবে 105 ডিগ্রি আর এইটা হবে 40 ডিগ্রি। এই দুটি উত্তর। কি বললো, টু প্যারালাল লাইনস AB and CD are intersected by a transversal EF at M and N respectively. The lines MP and NP are bisectors of interior angles BMN and angle BNN on the same side of the transversal. Then angle MPN is equal to, এটা তোমাকে ছবি নিজে আঁকাইতে হবে। প্যারালাল লাইন আঁকাইতে পারো না, টু প্যারালাল লাইনস AB and CD। দেখো প্যারালাল লাইন আঁকানো তো সমান, এইটা A ধরলাম, এইটা B একটা প্যারালাল লাইন, এইটা C, এইটা D। ট্রান্সভার্সাল লাইন আঁকাও, এইটাকে বলে ট্রান্সভার্সাল লাইন। ট্রান্সভার্সালের লাইন নাম দাও EF, হ্যাঁ না? কোথায় কোথায় ছেদ করলো M আর N এ, এইটা M আর এইটা N, তাই না? বলছে the lines MP M and N respectively, the lines MP and NP are bisector। MP and NP bisector কার বললো, অ্যাঙ্গেল BMN এর আর DNM এর। BMN কোনটা, BMN, তার মানে এইটার বাইসেক্টর কি MP। এইটা যদি MP বলি তার মানে আবার NP ও বাইসেক্টর, তার মানে N থেকেও আরেকটা লাইন গেছে, তার মানে অবভিয়াসলি NP DNM এর, এই দেখো DNM এর বাইসেক্টর হয়ে গেল। P কানেক্ট করলাম, তারপরে আমাকে কি বললো, দেন MPN এর ভ্যালু কত, MPN এর ভ্যালু কত। তার মানে কোন অ্যাঙ্গেলটা বের করতে বলছে বলো দেখি, কোন MPN কোনটা, MP, এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। বিশাল দিকে তাকাও, বাইসেক্টর মানে কি বিশাল, দুইটা সমান টুকরা। তার মানে MP এই অ্যাঙ্গেলটাকে সমান টুকরা করছে, তার মানে এইটা যদি থিটা বলি তার মানে অবভিয়াসলি এইটাও থিটাই হবে, কোনো সমস্যা। আবার এইটাও বাইসেক্টর, তার মানে এইটাও যা এইটাও তা, এইটাকে আলফা বলি এইটাকেও আলফা বলি। এবার কি, এবার আমাকে MPN বের করতে বলছে, কিভাবে বের করব, এটা কিভাবে বের করব বলো। দাঁড়াও না, এইটা যদি থিটা হয় এইটাও তো থিটা হবে, এটাও আলফা হলে পরে এটাও আলফা হবে। তা আমাদের তো এটা বলে দিছে প্যারালাল লাইন, প্যারালাল লাইনস বলে দিছে না। তার মানে এই দুটো প্যারালাল লাইনস হলে পরে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা পরস্পরের কি, ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যোগফল কি 180 ডিগ্রি। তার মানে এই টোটাল অ্যাঙ্গেলটাকে 2 থিটা বলতে পারি না, এই টোটাল অ্যাঙ্গেলটাকে 2 আলফা বলতে পারি না, এই দুটো যোগফল আমরা 180 ডিগ্রি লিখতে পারবো না। তাহলে আলফা প্লাস থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি তো বলাই যায়। তার মানে এই অ্যাঙ্গেলটা, এই যে এইটা ত্রিভুজের ভিতরের অ্যাঙ্গেল দুইটার যোগফল কত 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল পি কত হয়ে যাবে, কত হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। বিশাল বুঝতে পারতেছো তো নিরূপম, ক্লিয়ার? এই যে দেখো কি বললো, ইন এ ট্রায়াঙ্গেল, এটা তো ছবি দেওয়া নাই, নিজেকে বানাতে হবে। ইন এ ট্রায়াঙ্গেল ABC এ লাইন XY প্যারালাল টু BC intersect AB at X and AC at Y. If BY bisects XYC, the CBY angle CBY অনুপাত CYB কত, দুইটা অ্যাঙ্গেলের অনুপাত কত। বলছে যে ত্রিভুজ ABC এর একটা লাইন XY কার প্যারালাল, BC এর প্যারালাল। AB intersect AB at X, X এ ছেদ করলো আর AC কে Y এ ছেদ করলো, XY প্যারালাল লাইনটা। ইফ BY লাইনটা বাইসেক্ট করছে XYC অ্যাঙ্গেলকে, আর তাহলে বের করতে বললো অ্যাঙ্গেল CBY অ্যাঙ্গেল CYB কত। দেখো ভালো করে, এইটা একটা ত্রিভুজ,
ত্রিভুজ আঁকালাম যার নাম কি এবিসি। আমাকে বলছে এক্স ওয়াই প্যারালাল লাইন, কার প্যারালাল? বিসি এর। আবার এক্স ওয়াইটা এবি কে এক্স এ আর এসি কে ওয়াই এ ছেদ করলো, তার মানে সোজা হিসাব এইটা এক্স আর এইটা ওয়াই, তাই বলছে, তাই করলাম। এইবার বললো ইফ বি ওয়াই বাইসেক্টস বি ওয়াই, এই দেখো বি ওয়াই, তার মানে এটাকে কানেক্ট করতে বলতেছে। বি ওয়াই বাইসেক্ট করলো কাকে কাকে? অ্যাঙ্গেল এক্স ওয়াই সি কে, এক্স এক্স ওয়াই সি কে। এই বি ওয়াইটা কাকে বাইসেক্ট করলো? এক্স ওয়াই সি কে। আচ্ছা বাইসেক্ট মানে কি? দুই টুকরা করা, সমানভাবে দুই টুকরা করা। সমানভাবে যে দুই টুকরা করছে কাকে করছে? এই এক্স ওয়াই সি কে করছে না? তার মানে এক্স ওয়াই সি কে যখন সমান করছে, তার মানে এইটা কতটুকু কতটুকু হবে আর এইটা কতটুকু হবে? দুটো সমানই তো হবে। তার মানে এইটা যদি থিটা বলি, তার মানে এইটুকু থিটাই হবে, কোনো ভুল নাই। তারপরে এবার আমাকে কি বের করতে বললো? সি বি ওয়াই। সি বি ওয়াই কোনটা বলো তো? আমাকে বের করতে বললো সি বি ওয়াই, এই যে এইটা, এই যে দেখো আঁকাইছি সি বি ওয়াই, এই অ্যাঙ্গেলটা। আরে কোনটা? সি ওয়াই বি, সি ওয়াই বি মানে এইটা। আচ্ছা আমাকে বলে দিছিল এই দুইটা লাইন তো প্যারালাল, প্যারালাল বলছিল। প্যারালাল মানে ট্রান্সভার্সাল লাইন, আমাদের এইটা খুঁজে বের করতে হবে। এইটা একটা জেড এর শেপ, তার মানে এই অ্যাঙ্গেলটা যা, এই অ্যাঙ্গেলটাও তো তা। তার মানে এইটা যদি থিটা হয়, তার মানে এইটাও থিটা। তার মানে দুইটা অ্যাঙ্গেলের অনুপাত কত? এইটা যা এইটা যা, তার মানে 1:1। বাস শেষ। জেড ফিগারই তো, ওই জন্যই তো সমান। অল্টারনেট অ্যাঙ্গেল, বোঝা গেল তো? তাহলে এই কয়টা জিনিস দেখাইলাম, আরো আছে, আরো এক্সেপশন অনেক কিছু আছে, এগুলো কোনোদিনও সময় পেলে করবো। এইটুকু যা করলাম লাইনস এন্ড অ্যাঙ্গেলস, তোমাদের আইডিয়া আসছে তো? হ্যাঁ পারবা তো? তাহলে লাইনস এন্ড অ্যাঙ্গেলস, লাইনস এন্ড অ্যাঙ্গেলস যা বুঝার বুঝছো, আর আমিও বুঝছি। আজকে দেখবো স্কোয়ার ইনসাইড এ ট্রায়াঙ্গেল। কি? স্কোয়ার ইনসাইড এ ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের ভিতরে একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র সবাই জানো যে চারটা বাহুই সমান, আর ত্রিভুজ সম্পর্কে তো বলছি, বুঝলো তো? ধরো এ বি সি একটা ত্রিভুজ, এর ভেতরে বিসি বাহুর ওপর একটা বর্গক্ষেত্র, পি কিউ আর এস। আমাকে বলে দিল ফাইন্ড দ্য সাইড অফ স্কোয়ার পি কিউ আর এস। হলো তো? তো কিভাবে করবো দেখো, কনসেপ্ট, কনসেপ্ট কি আগে দেখো ভালো করে। তো আমাকে এর লেন্থ, এর লেন্থ বলে দিল এক্স। যদি এর লেন্থ ত্রিভুজের ভূমি এইটা যদি এক্স হয়, এইটা যদি এক্স হয়, আর স্কোয়ারের বাহুগুলো প্রত্যেকটা কত করে? এ, প্রত্যেকটা কত করে? এ। হলো তো? তো ভালো করে যদি দেখো তুমি, এইখানে এই এস আরটা কার প্যারালাল? বিসি এর প্যারালাল, এটুকু দেখলে বোঝা যাচ্ছে এস আর বিসি এর প্যারালাল। আর কি দেখতে পারতেছো দেখো, এইখানে দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। সিমিলার ট্রায়াঙ্গেল তৈরি হয়েছিল না? কেমন করে বুঝলো সিমিলার ট্রায়াঙ্গেল? এই যে অ্যাঙ্গেল এটা দুইটা ত্রিভুজের কমন অ্যাঙ্গেল, দুইটা ত্রিভুজের কমন অ্যাঙ্গেল মানে এই যে ত্রিভুজ, ত্রিভুজ এ এস আর আর ত্রিভুজ
এ বি সি এরা সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেল যখন আমরা করছিলাম, সিমিলার ট্রায়াঙ্গেলের ডেফিনেশন কি দিয়ে আসছিলাম? সিমিলার ট্রায়াঙ্গেলের ডেফিনেশন দিয়ে আসছিলাম যে সিমিলার ট্রায়াঙ্গেলের করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সমান হবে, করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সমান হবে। তার মানে অ্যাঙ্গেল এস সমান সমান অ্যাঙ্গেল বি, আবার অ্যাঙ্গেল আর সমান সমান অ্যাঙ্গেল সি। এটা আমরা জানি সিমিলার ট্রায়াঙ্গেল। আবার সিমিলার ট্রায়াঙ্গেল করেসপন্ডিং সাইডস কি হয়? ওদের অনুপাত অন্য সাইডের অনুপাতের সমান হয়। তার মানে ত্রিভুজ এবিসি এর এএস কার, এএস এর সঙ্গে কার অনুপাত হবে? এবি এর অনুপাত যা হবে এই পাশে এ আর এসি এর অনুপাতও তাই হবে। তাই যদি হয়, আমাকে যেহেতু পিকিউআরএস এর সাইড বের করতে বলছে, আমরা এক কাজ করি, এর মাঝখান দিয়ে একটা লম্ব টেনে দিই, এডি, এডি একটা লম্ব টেনে দিই। তাই যদি হয়, তার মানে এই এডিটাও সিমিলার ট্রায়াঙ্গেলের মধ্যে চলে আসলো, হয় কি না? এবার এই এডির হাইটটা আমরা ধরে নিই ওয়াই। এডির হাইটটা আমরা ধরে নিই, যে এডিটা ধরলাম, এডির হাইটটা ধরে নিই ওয়াই। বোঝা গেল কি? তাই যদি হয়, তার মানে এটা তো সিমিলার ট্রায়াঙ্গেলের মধ্যে চলে আসলো। তাহলে আমরা এবার বলতে পারি না ত্রিভুজ এএসআর আর এবিসি যদি সিমিলার হয়, ওর করেসপন্ডিং, যেহেতু আমাকে সাইড বের করতে বলছে, তার মানে এএস আর এ বি এর যা অনুপাত হবে, এটা কার অনুপাতের সমান হবে? এই এ আর এ, এই যে এইটুকু, এইটাকে আমরা ধরে নিই ও ধরে নিই, এ ও আর এডি এর সমান হবে, এডি এর সমান হবে। এটি সিমিলার ট্রায়াঙ্গেল রুলস। আচ্ছা, আমি যদি এই যে ওডির ভ্যালু আমরা কত বলতে পারি বলতো? যদি বর্গক্ষেত্রের বাহু এ হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি না যে এই ওডির বাহু, ওডিটার ভ্যালু এ, তার মানে বাকি এ ও এর ভ্যালু কত হবে? এ ও এর ভ্যালু কত হবে? কে বলতে পারবে? কেননা টোটালটা যদি ওয়াই হয়, তার মানে আমরা বলতে পারি না ওয়াই মাইনাস এ? বলা যায় তো? আচ্ছা, সিমিলার ট্রায়াঙ্গেলের এএস বাই এবি, এ আর বাই এসি, আবার এও বাই ওডিও বলতে পারি। আবার বলতে পারি না এস আর বাই বিসি? এস আর বাই বিসিও তো বলা যায়। কার কার অনুপাত সমান হবে আগে লিখে নিই। এএস বাই এবি হইতে পারে, এও বাই ওডি এবি হইতে পারে, আর কি হইতে পারে? এ আর বাই এসি হইতে পারে, আর কি হইতে পারে? আর কি হইতে পারে? এস আর বাই বিসি হইতেই পারে। তাই যদি হয়, তাহলে এবার দেখো তো, আমি তো এর ভ্যালু বের করতে পারবো। এর ভ্যালু বের করতে বলছে। আমরা ভ্যালু কার কার জানি? এইটা একটা এক্স ধরছি আর ওর হাইট ওয়াই ধরছি, হ্যাঁ কি না? তার মানে এই যে এস আর বাই বিসি এর যা অনুপাত হবে, তাহলে এও বাই এডি তাদেরও ওই একই অনুপাত হবে। এই দুজনের অনুপাত সমান। তাই যদি হয়, তার মানে এই এস আর এর ভ্যালু কত? বলো তো? যেহেতু বর্গক্ষেত্রের একটা বাহু এ, তার মানে এস আর এর ভ্যালু এ বলতেই পারি। বিসির ভ্যালু কত? আমি ধরে নিছিলাম এক্স ইকুয়াল টু এ ওর ভ্যালু আমি আগেই বলছিলাম, এইটুকু যদি এ হয়, তাহলে এ ওর ভ্যালু কত? ওয়াই মাইনাস এ। তাহলে এ ওর ভ্যালু কত বলতে পারি? ওয়াই মাইনাস এ। এডির ভ্যালু কত? ওয়াই। আমাকে এর ভ্যালু বের করতে হবে। এটা সিম্পলিফাই করি তো, বজ্রগুণন করে দিই, তাহলে এ ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে? এক্স ইন্টু ওয়াই মাইনাস এ, তাই না? তাহলে এ ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস এ এক্স। এক্সটা এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? এ ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে না? একবারে লিখলাম, এ কমন নিলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই। তাহলে এর ভ্যালু কত চলে আসলো? এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই, এর ভ্যালু চলে আসলো। যেটা করাইলাম এটা তোমাদের কোনো সময় লাগবে না, এটা কনসেপ্ট। ভালো করে আগে দেখো, লেখার বদলে আগে দেখো, আমার কথা শোনো। আমি কি বললাম? যদি কোনো ত্রিভুজের ভিতরে বর্গক্ষেত্রের বাহু বের করতে বলে,
তাহলে কিভাবে করব? সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে করলাম, এ এস আর আর এ বি সি দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল, এডি একটা বাহু টেনে নিলাম, মাঝখানে লম্ব টেনে নিলাম, এ বির ভ্যালু যদি ওয়াই হয় তাহলে এই ছোটটার ভ্যালু হয়ে যাবে ওয়াই মাইনাস এ, আর ভূমিকে ধরে নিলাম এ। যেহেতু সিমিলার ট্রায়াঙ্গেল তার মানে ওদের করেসপন্ডিং সাইডসের অনুপাত সমান হবে, তার মানে এই যে কোনো বাহুর সাথেই তুমি করতে পারতা, যেহেতু আমি ভূমি ধরে নিয়েছি ভূমি দিয়ে, তার মানে এই সিমিলার ট্রায়াঙ্গেল হিসেবে এস আর আর বিসি এর যা অনুপাত হবে এ ও আর এডি এর তাই অনুপাত হবে। তার মানে এস আর বাই বিসি ইজ ইকুয়াল টু এ ও বাই ওডি এডি। এস আর এর ভ্যালু কত? এস আর এর ভ্যালু যেহেতু বর্গক্ষেত্র এ বাই বিসি, বিসি এর ভ্যালু কত? এক্স ধরে নিয়েছিলাম, মান বসালাম, এর ভ্যালু আসলো এক্স ওয়াই বাই এক্স প্লাস। বোঝা গেল তো? হ্যাঁ, তোমরা মনে রাখবা এইটাই কনসেপ্ট। ত্রিভুজের ভিতরে যদি বর্গক্ষেত্র থাকে, তার বাহুর মান যদি নির্ণয় করতে হয়, তাহলে সূত্র কি, কনসেপ্ট কি বলে? কনসেপ্ট বলে এক্স কে আমি কি ধরছিলাম? এক্স কে আমি কি ধরছিলাম? ভূমি ধরছিলাম। এক্স এ কি ধরছিলাম? ভূমি। আর ওয়াই কে কি ধরছিলাম? লম্ব। তাহলে আমরা বলতে পারি না যে বাহু ইজুকাল টু, বর্গক্ষেত্রের বাহু ইজুকাল টু কি হয়ে যাবে ত্রিভুজের ভিতরে? লম্ব ইনটু ভূমি বাই লম্ব প্লাস ভূমি। বলো, তার মানে এই কনসেপ্টটা প্রমাণিত। এত কিছু তোমাদের জানার কোনো প্রয়োজন নাই, আমি এটা প্রমাণ করার জন্যই বললাম। তার মানে আমরা এখন থেকে কি মনে রাখবো? ত্রিভুজের ভিতরে কোনো বাহুর উপর অবস্থিত বর্গক্ষেত্রের বাহু নির্ণয় করতে হলে ভূমি গুণ লম্ব বাই ভূমি যোগ লম্ব, এটা করলে বর্গক্ষেত্রে বাহু চলে আসবে। তারপরে অ্যাজ ইউজুয়াল এরকম একটা অঙ্ক দিলে করতে পারবা। কি বললো? ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ত্রিভুজ এবিসি, এবি বলে দিল 12 সেন্টিমিটার এবং এসি বলে দিল 15 সেন্টিমিটার। এ স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড ইন দ্য ট্রায়াঙ্গেল such that the vertices of square coincides with the vertex of triangle. What is the maximum possible area of the square? বললো ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ত্রিভুজ এবিসি, এবি বলে দিল 12 সেন্টিমিটার, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা না? বললো এবি বলে দিল, এটা যদি এ বি সি হয় তাহলে এবি কত বলে দিল 12, এন্ড এসি, এসি বলে দিল কত? 15। বললো a square is inscribed in the triangle such that the vertices of square coincides with the vertex of triangle। বললো যে এর ভিতরে যে বর্গক্ষেত্রটা আছে সেইটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর মধ্যে অবস্থিত। তার মানে ওদের বর্গক্ষেত্রটা কিরকম হবে? এইটা বর্গক্ষেত্র হয়ে গেল না? পি কিউ আর নাম দিবি, হ্যাঁ, পি কিউ আর। আচ্ছা তুমি বলো তো এই বর্গক্ষেত্র ভূমি কোনটা? তার মানে এইটা ভূমি, ক্লিয়ার তো? এইটা ভূমি। তারা আমাদের বর্গক্ষেত্রের বাহুর সূত্র কি? এ ইকুয়াল টু কি হয়ে যাবে? লম্ব তুমি চোখে দেখতে পারতেছো কত? লম্ব কত? 12 ইন্টু ভূমি, ভূমি কত? ভূমি তো দেওয়া নাই। তোমাদেরকে আমি ট্রিপলেট পড়ায় রাখছিলাম, একটা 3 4 5 এর ট্রিপলেট, 3 4 5 এর ট্রিপলেট পড়ায় রাখছিলাম। তার মধ্যে 12 আর 15 দেওয়া আছে, বড়টা দেওয়া আছে। তার মানে কত গুণ করে আছে? 3 গুণ, সরি 3 এর সঙ্গে কত গুণ করে আছে? 4 এর সঙ্গে 3 4 12, 5 এর সঙ্গে 3 5 15, তাহলে 3 এর সঙ্গে কত হবে? 3 3 9। তার মানে ভূমিও চলে আসলো 9। তাহলে বাহু ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? লম্ব ইনটু ভূমি বাই কত? 12 প্লাস কত? 9। এইটুকু বুঝতে পারো নাই? তাহলে করলে পরে কত হবে? এটা কাটাকাটি করলে কত হবে? দেখো, এদিকে ক্যালকুলেশন দেখো, নিচে দুইটা পদ, উপরে গুণ আছে তার জন্য একটা পদ ধরবো। 3 3 9, 3 4 12, 3 3 9, আর কাটা যায় না। তার মানে কত হয়ে গেল? 36/7 সেন্টিমিটার। এটা হচ্ছিল বর্গক্ষেত্রের বাহু। কিন্তু তোমাকে বাহু চাইছে 4 আর 3 যোগ করলে কত?
তাহলে বর্গক্ষেত্র কি হয়ে যাবে, a স্কয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 36/7 হোল স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বাহু স্কয়ার। হ্যাঁ, তোমাদেরকে কাটাকাটি দেখানো আছে, নতুন কিছু দেখাই নেই, ভালো করে মনে করে দেখো। পার্সেন্টেজের অঙ্কে মনে পড়ে, নিচে দুইটা পদ আলাদা আলাদা কাটবো, নিচে দুইবার উপরে একবার। তাহলে 36 স্কয়ার কত, 1296/49 সেন্টিমিটার স্কয়ার, এটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কি বললাম, একটা যে কোনো ত্রিভুজের ভিতরে বর্গক্ষেত্রের বাহু ইজ ইকুয়াল টু কি, যদি আমরা লম্ব আর ভূমি ডিটেক্ট করতে পারি তাহলে লম্ব ইন্টু ভূমি বাই লম্ব প্লাস ভূমি করলেই পরে ওই বর্গক্ষেত্রের বাহু পাবো। বোঝা গেল তো? কিন্তু এইটা সব সময় পসিবল না। এইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে কোনো লম্বতেও আঁকতে পারো বর্গক্ষেত্র, নয়তো ভূমিতেও আঁকতে পারো। কিন্তু যদি অতিভুজের উপরে আঁকাইতে বলে তখন, যদি অতিভুজের উপরে আঁকাইতে বলে বর্গক্ষেত্র, তখন এইভাবে পসিবল না। দেখো দেখো দেখো, মনে রাখতে হবে সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহু বের করার সময় লম্বকে লম্ব ধরে করলে হবে না। মানেটা কি, আগেরটা যে কোনো ত্রিভুজের যদি তুমি লম্ব আর ভূমি ডিটেক্ট করতে পারো, যেই ভূমির উপরে বর্গক্ষেত্রটা তৈরি, আর লম্ব যদি তুমি জানো, তাহলে লম্ব ইন্টু ভূমি বাই লম্ব প্লাস ভূমি করলেই বাহু চলে আসবে বর্গক্ষেত্রে। এখানে কি করলাম, বললো কোন সমকোণী ত্রিভুজের কার উপর আগাইতে বলছে, অতিভুজের উপর অঙ্কিত কি বর্গক্ষেত্র। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র কিভাবে বানাবো, এটা অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র। তার মানে আমি দেখলেই বলতে পারতেছি ত্রিভুজের লম্বকে এইটা, ত্রিভুজের লম্বকে এটা। ভূমি যদি ওইটাকে ধরো, তুমি এটাকে লম্ব ধরতে পারবা না, এটাই বললাম আমি। আগেরটা দেখো, আগের অঙ্কটাতে অতিভুজের উপরে বর্গক্ষেত্র আঁকানো ছিল না। যদি এরকম হয়, আমি এই এবি কে লম্ব ধরে অঙ্ক করতে পারবো না, এখানে লম্ব ইন্টু ভূমি বাই লম্ব যোগ ভূমি করলে হবে না। বোঝা গেল তো? তাহলে কিভাবে সম্ভব, ধরো এই বাহুটাকে আমি এ বলি, এইটাকে আমি বি বলি, এইটাকে আমি সি বলি, হলো? বোঝা গেল তো? তো এবি কে লম্ব ধরে করলে হবে না, অতিভুজের ওপর বিপরীত শীর্ষবিন্দু থেকে লম্ব একে তাকে লম্ব ধরে করতে হবে। এটা কখন করতে, এই যে এত যে গল্প বলছে, এটা কোন সময় করতে হবে, অতিভুজের ওপরে যদি বর্গক্ষেত্রটা আঁকানো হয়, অতিভুজের একটা বাহু যদি বর্গক্ষেত্রের বাহু হয়, তখন আমি এইটা আঁকাবো। তখন আর এইদিকে লম্ব ধরলে চলবে না। তখন কি করবো, তার জন্য বিপরীত বাহুতে এই বিপরীত শীর্ষবিন্দু থেকে একটা টানে দিলাম বিডি, বললাম বিডি, এবার বিডি লম্ব। তাই যদি হয় তাহলে আমাকে বলো তো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত, কে বলতে পারবে? আমরা শিখে আসছি ত্রিভুজের ক্ষেত্রফল তখনই বের করতে পারবো যখন আমরা
যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কখন বের করতে পারি? যখন আমরা ওর লম্ব আর ভূমি জানতে পারি। কিভাবে করব? এবিসির ক্ষেত্রফল কত হবে? হাফ গুণন ভূমি, ভূমিকে এ গুণনকে উচ্চতা সি। এটা ক্ষেত্রফল আমি ভুল লিখলাম? আবার এই ত্রিভুজ এবিসি এর এরিয়া আমি এইটা যদি বলি হাফ ইন্টু বি ডি ইন্টু ডি, বলো তো ভুল বললাম নাকি? তোমরা বললা ত্রিভুজের এরিয়া হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, আমি আবার বললাম ত্রিভুজের এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বিডি ইন্টু বি। ভুল বললাম সায়ন? নীলাঞ্জনা ভুল বলছি? ত্রিভুজের এইটাও ক্ষেত্রফল, এই ত্রিভুজের এই ক্ষেত্রফলও ঠিক, এই ক্ষেত্রফলও ঠিক না? বোঝা গেল তো? তাহলে এইটা বেস বলতেই পারি, এইটা উচ্চতা বলতেই পারি, যেহেতু লম্ব আঁকাইছি। কেননা এইখানে হচ্ছে হলো বিডি লম্ব এসি, বলতেই পারি। তাহলে ত্রিভুজ এবিসি এর হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বলতেই পারি। তার মানে তো দুইটাই ইকুয়াল, হাফ গুণন এ ইন্টু সি ইকুয়াল টু হাফ ইন্টু বিডি ইন্টু বম্বে, ঠিকই তো? তাহলে এখান থেকে হাফ হাফ কাটা যাবে না? হাফ হাফ কাটা যাবে। তার মানে বিডি ইজ ইকুয়াল টু কি বললাম? বিডি ইজ ইকুয়াল টু কি? এ ইন্টু সি বাই বি, এ ইন্টু সি বাই বি। এইটা হচ্ছে হলো আমাদের দ্বিতীয় কনসেপ্ট, এইটা মাথায় রাখতে লাগবে, তাই না? তাহলে আমরা কি শিখলাম? কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত লম্ব সমান সমান কি বলতে পারি? কোন সমকোণী ত্রিভুজের, যে কোনো সমকোণী ত্রিভুজের যদি অতিভুজের উপরে লম্বের মান তোমাকে কোনো সময় বের করতে হয়, তার সেটা কিভাবে বের করব? কি বের করব? এ ইন্টু সি। এ কে গো? এ কে? ভূমি। সি কে? সি ইন্টু লম্ব বা লম্ব ইন্টু ভূমি, যাই বলো না কেন তোমাদের হিসাবে। বি কি? অতিভুজ। তাহলে নিরূপম, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত লম্ব বের করতে গেলে কিভাবে বের করব? ভূমি গুণন লম্ব বাই অতিভুজ ইজুকাল টু কি? ওই অতিভুজের উপর অঙ্কিত লম্ব বের হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যাঁ। কিন্তু আমাদের আমরা কি শিখতেছিলাম? যে ত্রিভুজের ভেতরে বর্গক্ষেত্রে বাহু কেমন করে বের করবো। যেহেতু সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপরে অতিভুজের উপরে তৈরি বর্গক্ষেত্রে বাহু বের করতে যাব, তার মানে ওই করেসপন্ডিং যে ভূমিটা ওইটার উপরে কোনো হাইট আমরা দেখতে পারি নাই, তাই জন্য এবি কে লম্ব ধরে আমরা করতে পারবো না। তার জন্য আমাকে এক্সট্রা একটা লম্ব বের করতে হইলো, করেসপন্ডিং হাইট এসি এর উপর, এই অতিভুজের উপরে। যখন আমি হাইট বের করে ফেলাইলাম, এবার তো আগের সূত্র হিসেবেই করা যায়, বুঝলাম এটুকু? হ্যাঁ। তাহলে বর্গক্ষেত্রের এই ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহু কি হবে? এইখানটাতে লিখি, বর্গক্ষেত্রের বাহু কি হয়ে যাবে? বাহু হয়ে যাবে, আমরা আগেই শিখে আসছি। কি শিখে আসছি? লম্ব ইন্টু ভূমি বাই লম্ব প্লাস ভূমি, এটাই শিখে আসছি। বলো এইখানে এই জায়গাটার মধ্যে লম্ব কি পাইছি? লম্বকে, কেননা ওকে করেসপন্ডিং লম্ব লাগবে। ভূমি যেটা তার উপরে লম্ব জানা থাকতে লাগবে। আগেরটাতে দেখো ভূমির উপরে লম্ব আমরা জানছিলাম। তার মানে কত? বিডিওর লম্ব। ত্রিভুজের যেই সাইডের উপরে বর্গক্ষেত্র আঁকানো হবে তার উপরেই লম্ব জানা থাকতে লাগবে। আগে ত্রিভুজে দেখো তো, যেই বাহুর উপরে বর্গক্ষেত্র আঁকা আছে সেই করেসপন্ডিং এ হাইট আমরা জানতাম কিনা? জানতাম। তার মানে ওইটা সূত্র হিসেবে বাহু ইজ ইকুয়াল টু লম্ব ইন্টু ভূমি বাই লম্ব প্লাস ভূমি। কিন্তু এইটাতে অতিভুজের উপরে যখন আঁকা, এইটা তো করেসপন্ডিং হাইট না ভূমির উপরে। এইটা যদি ভূমি হতো তাহলে আমি ওকে করেসপন্ডিং হাইট মানতে পারতাম। যেহেতু না, তার জন্য এই অতিভুজের উপরে করেসপন্ডিং হাইট আমাকে জানতে হবে। তার মানে লম্ব আঁকলাম, তাহলে করেসপন্ডিং ভূমি থাকলে করেসপন্ডিং আমার হাইটও লাগবে। সেই হিসাবে আমার বাহু বের করতে গেলে লম্ব ইন্টু ভূমি বাই লম্ব প্লাস ভূমি, এইটা দিয়ে যদি বের করতে যাই, আমি যেই ভূমির উপরে বর্গক্ষেত্র আঁকানো সেইটার লম্ব বলো কত? করেসপন্ডিং লম্ব কিন্তু লাগবে, করেসপন্ডিং হাইট লাগবে।
কত বিডি, বিডির ভ্যালু কত বের করছি আমরা, বিডির ভ্যালু কত বের করছি, এ ইনটু সি বাই বি ইনটু করেসপন্ডিং ভূমি বলো বম্বে, বম্বে বম্বে টোটালটা বাই লম্ব প্লাস ভূমি, দেখো তো ঠিক লিখলাম, হয়ে গেল। এইটুকু একটু মুছি, হ্যাঁ এটুকু তো হয়ে গেল, মুছে দিলাম। দেখ এবার এটা যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে, এসি বাই কি হয়ে যাবে, কি হয়ে যাবে, এস পুরোটা করি, এইটা হয়ে যাবে না, তাহলে উল্টায় কি হয়ে যাবে, এসি ইন্টু বি বাই এসি প্লাস বি স্কোয়ার। এই ত্রিভুজের দিকে তাকায় বলো তো, তার মানে এসিবি মানে এসিবি লিখতেই পারি। আচ্ছা বি স্কোয়ার মানে ওখানে তাকায় দেখো তো, বি স্কোয়ার কি জিনিস, বি স্কোয়ার কি, এই বিটা কি অতিভুজ, তার মানে বি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তার মানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বলতে পারি কি পারি না, পিথাগোরাস হিসাবে, পিথাগোরাস তো বইলেই দিয়ে গেছে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তার মানে এটা আমরা কি বলতে পারি, এ সি প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বলতে পারি, হ্যাঁ তার মানে এইটা আমাদের তৃতীয় কনসেপ্ট, অতিভুজের উপরে, অতিভুজের উপরে বর্গক্ষেত্রের বাহু জানতে গেলে ওটা সূত্র কি কে বলতে পারবে, তিনটা বাহুর গুণফল, তিনটি বাহুর গুণফল বাই কি, এ সি, এ আর সি কে গো, এ আর সি লম্ব ইন্টু ভূমি, তাহলে আমরা বলতে পারি না লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার যোগ লম্ব ইন্টু ভূমি, বিশাল এই যে নাম, এইটা হচ্ছিল যদি অতিভুজের ওপরে কোনো বর্গক্ষেত্র আঁকা হয়, সেই বর্গক্ষেত্রের বাহু ইজ ইকুয়াল টু কি, তিনটি বাহুর গুণফল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার যোগ লম্ব ইন্টু ভূমি, তার মানে এইটা আমাদেরকে মনে রাখতে লাগবে, বুঝলা। তার মানে এবার আমাকে বলো, ত্রিভুজের কোন বাহুর উপরে বর্গক্ষেত্র আঁকা আছে, ওই বর্গক্ষেত্রের বাহু সমান সমান কি, লম্ব ইন্টু ভূমি বাই, কিন্তু এইবার দেখতেছো অতিভুজের উপরে আঁকানো বর্গক্ষেত্র, ওই বর্গক্ষেত্রের বাহু ইজ ইকুয়াল টু বাহু, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহু ইজ ইকুয়াল টু কি, তিনটা বাহুর গুণফল বাই লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার যোগ লম্ব ইন্টু ভূমি, বোঝা গেল। তুমি এটা বুঝছো তো, তুমি তিনটা জিনিস, কয়টা জিনিস শিখাইছি আমি তোমাকে, তিনটা জিনিস শিখাইলাম না। তুমি আমাকে বলো কোন ত্রিভুজের ভূমির উপরে যদি, কোন ত্রিভুজের বাহুর উপরে যদি বর্গক্ষেত্র আঁকা থাকে, ওই বর্গক্ষেত্রের বাহু সমান সমান বলো, লম্ব ইন্টু ভূমি বাই লম্ব যোগ ভূমি, এক নাম্বার পয়েন্ট। কোন অতিভুজের, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত লম্বের মান কত, ভূমি ইন্টু লম্ব বাই অতিভুজ, হয়ে গেল। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহু সমান সমান তিনটি বাহুর গুণফল বাই লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার যোগ লম্ব ইন্টু ভূমি, বোঝা গেল তো, অ্যাপ্লাই করবো এবার। কি বলে দিল, ট্রায়াঙ্গেল এবিসি ইজ রাইট অ্যাঙ্গেলড অ্যাট বি, বি তে সমকোণ, এই যে বি তো ছিল 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ইচ সাইড এবি 24 সেন্টিমিটার, এটা বলে দিল 24 সেন্টিমিটার, বিসি বলে দিল 32 সেন্টিমিটার, যে 32 সেন্টিমিটার, এ স্কয়ার পি কিউ আর এস হাইপোটেনিয়াস মানে অতিভুজের উপরে আঁকা, এসি অতিভুজ বলে দিল এসি, এসির উপরে আঁকা বর্গক্ষেত্র, ওই বর্গক্ষেত্রটার কর্ণ বের করতে বললো, ডায়াগোনাল। তো তোমরা বর্গক্ষেত্রের ডায়াগোনালের সূত্র সবাই জানো, √2a, জানো না, বর্গক্ষেত্রের ডায়াগোনালের সূত্র √2a, আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানেই ট্রিপলেট, ট্রিপলেট আমি তোমাদের করাই দিছি, 3 4 5 5 12 13 8 15 17 এইসব ট্রিপলেট, তো এটা ইজি বের করা।
আর নাহলে তো পিথাগোরাসের সূত্র আছেই, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। বলো আচ্ছা এই বর্গক্ষেত্রটা কিসের উপরে আঁকানো? কিসের উপরে আঁকানো? তাহলে অতিভুজের উপরে আঁকানো বর্গক্ষেত্র থাকলে পরে ওর ক্ষেত্রফল কি বের করতে বলছে? বাহু বের করতে বলছে। আবার তারপরে বাহু বের করে আমি কর্ণ এমনি বের করতে পারবো। বাহু কিন্তু বের করতে বলছে, কর্ণ বের করতে বলছে। আমরা বাহু বের করলে কর্ণ এমনি বের করতে পারবো। তার মানে দেখো এদিকে তাকাও, আমি কিন্তু এখানে একদম তোমাদের বাহুর যে সূত্রটা বের করে বলছিলাম সেটা কিন্তু একটা স্টেপ জাম্প করে বলছিলাম, কেননা এই লম্বটা আমি বের করতে বলিনি, খালি সূত্রটা আমি তোমাদেরকে জানায় রাখছি। এইটা অতিভুজের উপরে যদি লম্বের মান বের করতে বলে তাহলে কি লম্ব ইন্টু ভূমি বাই অতিভুজ, এটা আমি বলে রাখছি তোমাদেরকে। কিন্তু একবারে অতিভুজের উপরে বর্গক্ষেত্রের যদি বাহু বের করতে বলে তাহলে বাহু ইজুকাল টু কত হয়ে যাবে? এ ইজুকাল টু কত হয়ে যাবে? তিনটা বাহুর গুণফল। কয়টা বাহু জানো? 24 ইন্টু 32, 24 ইন্টু 32। কিন্তু এই বাহুটার মান কত জানো কি? কোন ট্রিপলেটের মধ্যে পড়ে? 3 4 3 4 5 এর মধ্যেই পড়ে। তার মানে কত? এটা 3 হলে পরে দেখো 3 8 24, এটা 4 হলে পরে 4 8 32, তার মানে ওটা কত হবে? 5 8 40, একবারে বের হয়ে গেল। বা অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার দিয়েও বের করতে পারবা। তার মানে তিনটা বাহুর গুণফল বাই কত? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার যোগ লম্ব ইনটু ভূমি। তার মানে লম্ব স্কয়ার কে? লম্ব কে? 24 দেখতে পাচ্ছো? তাহলে 24 ইনটু 24 যোগ 32 ইনটু 32 তারপরে যোগ কি? 32 ইনটু 32 যোগ 24 ইনটু 32। এবার দেখো অনেকের এইটাতেই সমস্যা, যে অনেক বড় কাটাকাটি। এখানে কয়টা পদ নিচে দেখতে পারতেছো? তিনটা, উপরে একটা। তাই যখন কাটাকাটি করব উপরে একবার নিচে তিনবার। উপরে একবার নিচে কত দিয়ে কাটবা বলো? উপরেও কাটা যায় নিচেও কাটা যায়। কত দিয়ে কাটলে কাটা যায়? 8 দিয়ে কাটি। 3 8 24, তিনবার কাটতে হবে নিচে, যেহেতু উপরে একবার কাটছি। 3 8 24, 4 8 32, 3 8 24, একবার কাটা হোক, হয়ে গেল। আরো কাটা যায়? দেখো তো তাকায় দেখো, আরো কাটা যায়? আরো যায়, উপরে 8 দিয়ে যায়, নিচেও 8 দিয়ে যায়। তাহলে কাটি। 4 8 32, 3 8 24, 4 8 32, 4 8 32। বলো আরো কাটা যায় নাকি? আর কি কাটা যায়? যায় তো, যায় তো। বলো কত দিয়ে কাটা যায়? 4 দিয়ে যায়। আচ্ছা 4 দিয়ে উপরে কাটলাম, নিচে 3 জায়গায় কি 4 দিয়ে কাটা যাইতেছে? না, তার মানে আর কাটা যায় না। তো নিচে 3 জায়গায় 4 4 4 4 4 আছে যে, তবে এইখানে কাটা যায়, এই পদে কাটা যায়। তো প্রত্যেকটা পদে একটা করে নিতে তা হবে। কি বললাম এতক্ষণ? কাটলাম তো 3 জায়গায়, আর কাটা যায়? আর কাটা যায় না। এবার গুণ করে দাও না। উপরে কত থাকলো? 480, 12 480, আর নিচে কত থাকলো? 9 16 আর 12 যোগ করবো। তাহলে 9 16 আর 12 যোগ করলে কত? 21 37, তাই না? 37 হয় না? তাহলে এটা কি বের হলো? এটা সেন্টিমিটার। বাহুর মান বের হয়ে গেল। তার মানে কর্ণ ইজ ইকুয়াল টু কি হবে? √2a। তার মানে √2 480/37। এটি তো উত্তর। এটা অতিভুজের উপরে একটা বর্গক্ষেত্র আছে না, তাহলে এই দিকে কি হবে? এই ত্রিভুজটার লম্ব এবি। আমি তোমাদেরকে বলছিলাম যদি যদি অতিভুজের উপরে বর্গক্ষেত্র থাকে, আমি এই বর্গক্ষেত্রের বাহু বের করার জন্য একে লম্ব ধরতে পারতাম না। তার জন্য আমাকে মিড পয়েন্ট দিয়ে অপোজিট অতিভুজ থেকে অপোজিট সাইডে লম্ব টাইনে নিয়ে করতে হইতো। ঠিক আছে তো? সেই লম্বের মান কত? লম্ব ইনটু ভূমি বাই অতিভুজ, এটা ছিল। আমি একবারে ওইটা দিয়ে প্রমাণ করে দেখাইলাম যে ত্রিভুজের বাহু ওই লম্ব ছাড়াও বের করা সম্ভব। তার জন্য আমাকে খালি একটা সূত্র জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছিল যেরকমই থাক না কেন, অতিভুজের উপরে বর্গক্ষেত্র যদি থাকে, সেই বর্গক্ষেত্রের বাহু বের করার জন্য আমি অন্য সূত্র অ্যাপ্লাই করবো। সেটা কোনটা? সেটা হচ্ছে তিনটা বাহুর গুণফল বাই লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার যোগ লম্ব ইনটু ভূমি। কিন্তু এমডিতে নরমালি কোনো ত্রিভুজের ভিতরে বর্গক্ষেত্র থাকলে সেই বর্গক্ষেত্রের বাহু বের করার জন্য আলাদা সূত্র অ্যাপ্লাই করতে বলছিলাম। সেটা কি বলছিলাম? সেটা বলছিলাম লম্ব ইনটু ভূমি বাই লম্ব যোগ ভূমি করলেই হয়ে যায়। ঠিক আছে তো?
যেহেতু এটা অতিভুজের ওপরে বর্গক্ষেত্র, সেটা ওই সূত্র দিয়ে বের করা সম্ভব না। তার জন্য আমাকে আলাদা আলাদা লম্বের মান বের করতে জানতে হবে, তারপরে ওইটা দিয়ে অঙ্ক করতে হবে। তাই আমি বলছিলাম যে স্টেপ জাম্প করে একবারে এই সূত্রটা দিয়ে একবারে বাহুর মান বের করা যায়। বিডিটার কাজটা আমি জাম্প করলাম। কোনো সময় পরীক্ষায় আসে অতিভুজের ওপরে অঙ্কিত লম্বের মান কত, তাহলে তোমরা কি বলবা? লম্ব ইন্টু ভূমি বাই অতিভুজ, সেটা বের হয়ে গেল। সেইটা এইখানেও বের করা সম্ভব, এই বর্গক্ষেত্র বের করা সম্ভব। কেমন করে সম্ভব স্যার? দেখো, আমি তোমাদেরকে বলছিলাম, দাঁড়াও দাঁড়াও, ওটা তো আমি তোমাকে প্রমাণ করে দেখাই দিলাম যে এই সূত্রটা কিভাবে কাজ করা যায়। এবার বুঝবো বুঝবো দেখো, তুমি বলছো স্যার তাহলে এডির কাজ কি? এডি তো নর্মালি তুমি যদি স্টেপ বাই স্টেপও করতে পারতা, কেননা আমি যদি একে লম্ব না ধরতে পারি, তার মানে নিশ্চয়ই এখানে যদি আমি বিডি একটা টানি, তার মানে বিডির ভ্যালু জানতে হবে। বিডির ভ্যালু কত? বিডির ভ্যালু আমরা শিখে আসছি লম্ব ইন্টু ভূমি বাই অতিভুজ, মানে কত? 24 ইন্টু 32 বাই 40। এটা করলে বিডির ভ্যালু চলে আসবে, তাই কি না? তখন এইটা করলে বিডির ভ্যালু আসলে কত? 8 দিয়ে করলে 3 8 24, 5 8 40, কত? 3 2 6, 96 বাই 5 সেন্টিমিটার। এটা আসলো কি? বিডির ভ্যালু। এইবার আমি এই বর্গক্ষেত্রের বাহু বের করার জন্য আমরা সূত্র অ্যাপ্লাই কি করতে পারি? কি করতে পারি? লম্ব ইন্টু, বলো, লম্ব ইন্টু ভূমি বাই লম্ব প্লাস ভূমি। কিন্তু এই সূত্রের ক্ষেত্রে লম্ব কে? লম্ব আর এবি না, বিডি। লম্ব তাহলে কত হয়ে যাবে? 96 বাই 5 লম্ব ইন্টু কি ভূমি, ভূমি কত? 40 বাই কত? 96 বাই 5 প্লাস কত? 40। 5 দিয়ে কাটো, 5 8 40। তারপরে এখানে কত হয়ে যাবে? 96 ইন্টু 8 বাই 96 প্লাস এইটা। তাহলে এবার এবার কাটাকাটি করে দিই, কত দিয়ে যায়? 4 দিয়ে 4 2 8, 4 2 8 9 16, 4 4 16, 4 50, 8 দিয়ে যেত, 2 দিয়ে কত? 12 25। তাহলে কত করে থাকলো? 5 6 30 3, 5 9 45, 3 480 বাই 37। দেখো ঠিক আসলো। তো আমি তোমাকে এই স্টেপ জাম্প না করে আমি একবারে বাহুর সূত্র বলতে পারি, একবারে সূত্র দিয়ে বলতে পারি। সেটা কি? 3টা বাহুর গুণফল বাই লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার যোগ লম্ব ইন্টু ভূমি। তার জন্য আমাকে আলাদা করে বিডির মান বের করার কোনো প্রয়োজন নেই। এই অঙ্কে না থাকুক, কিন্তু অন্য প্রশ্নে তোমাকে জিজ্ঞাসা করতে পারে অতিভুজের উপর অঙ্কিত বিপরীত শীর্ষবিন্দু থেকে লম্বের মান কত। তোমাকে তখন বলতে হবে ওই ত্রিভুজের লম্ব ইন্টু ভূমি বাই অতিভুজ। তাহলে স্কোয়ার ইনসাইডে ট্রায়াঙ্গেলের 3টা টপিক বললাম। আবার একবার আমাকে বলো দেখি আমার স্যাটিসফ্যাকশনের জন্য। নিরূপম বলবে, নিরূপম বলো, কোন ত্রিভুজের বাহুর উপরে বর্গক্ষেত্র আঁকা, বর্গক্ষেত্রটার বাহু বের করব, কি সূত্র? আবার কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপরে বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্বের মান নির্ণয় করো, লম্ব ইন্টু ভূমি বাই অতিভুজ। আবার কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর মান বলো। ওই ত্রিভুজের, ওই সমকোণী ত্রিভুজের 3টি বাহু, এখানে ভেদভাব করবো না। 3টা বাহুর গুণফল বাই লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার যোগ লম্ব ইন্টু ভূমি। বাস, ক্লিয়ার। আজকে আপাতত